আপনার নিশ্চয়ই গরম লাগছে। দাঁড়ান, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। কোথাও যেতে হবে না, আমি ঠান্ডা পানি খাবো না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আম্মু এগুলো তোমার জন্য পাঠিয়েছে। এখানে নাকি তোমার পছন্দের খাবার আছে। তুই চাইলে আগে খাবারগুলো শেষ করে তারপর পড়তে বসতে পারো, আর না হলে খেতে খেতে পড়তে পারো। আর ইসমাম ভাই, আপনি আমাকে কেন তুমি করে বলছেন? আপনি ঠিক আছেন? আপনি সত্যি ইসমাম ভাই তো? জ্বর হয়েছে নাকি আঘাত পেয়ে মাথার তার ছিঁড়ে গিয়েছে, মানে নিউরন? ইসমামের মুখভঙ্গি স্বাভাবিক, আজরার দিকে স্পষ্ট দৃষ্টি তার। আমার তো তোমার আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি সত্যি আজরা তো? এত ভালো ব্যবহার হজম করতে পারছি না। আমার বদ হজম হওয়ার আগে নিজের আসল রূপে ফিরে আসো। আমার হিসাবটা অন্য। এখন আপনি আমার টিচার, সেই হিসেবে এতটুকু সম্মান তো আপনার প্রাপ্য ইসমাম ভাই। তার উপর আবার আপনি সম্মানিত শ্রদ্ধেয় ইসমাম ভাই, কিন্তু আপনি তুই করে ডাকলে স্ট্রবেরি শ্রুতি মধুরতা আসে না। আমি তোমার সাথে সমান সমান সম্পর্ক স্থাপন করতে চাই, কারণ পরবর্তীতে সম্পর্কটা তো এরকম নাও থাকতে পারে, যেন আগামীতে কোনো সমস্যা না হয়। তাই এখন থেকে অভ্যাস করছি। টেবিলে থাকা পেপার ওয়েটটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে নিরুদ্বেগ ভঙ্গিতে কথাগুলো বলল ইসমাম। আজরার মাথার উপর দিয়ে গেল সবটাই। সমান সমান সম্পর্ক মানে? আমি কিছু বুঝলাম না। তোমাকে অত শত বুঝতে হবে না। যখন বোঝার সময় আসবে তখন এমনিতেই বুঝতে পারবে। এখন যেগুলো বোঝার বিষয় সেগুলো বের করো। আচ্ছা, আপনি যখন বলছেন তখন ঠিক আছে। তুমি কি বিকেলে কিছু খেয়েছো? না, খাইনি, এইমাত্র খেতে চাইছিলাম। তোমার বই খাতাগুলো আমাকে দাও। আজরা অবাক হয়ে তাকিয়ে আছে। এসব কি? এই ইসমামকে সে তো চিনে না। জাদ্রেল কর্নেল হঠাৎ করে এরকম মিষ্টি মুরব্বা কিভাবে হয়ে গেল? সে তো সবসময় ঝগড়ুটি ইসমামকে চিনতো। আজরা খাচ্ছে আর ভাবছে কথাগুলো। এমন হলে তো সে ইসমামকে ভালো হিসেবে গণ্য করে ফেলতে পারে। খেতে খেতে আজরার নজর হঠাৎ করে ইসমামের চোখের দিকে গেল। আজরা মনে মনে ভাবছে, ইসমাম ভাইয়ের চোখগুলোর ছবি তুললে কেমন হয়। ছবি তোলার পর যদি কেউ চোখগুলো ইসমাম ভাইয়ের, হায় হায় হায়, তাহলে কি আমার বাল্যকালের প্রথম ক্রাশ এই হাফ মেন্টাল? তওবা তওবা। কথাগুলো ভাবতে ভাবতে আজরা বিষম খেলো। খাবারের কণা তার নাক মুখ দিয়ে বেরিয়ে গেল। সে প্রচন্ড বেগে কাশতে লাগলো। ইসমাম তড়িঘড়ি করে বাহিরে থেকে পানি এনে আজরাকে দিল। কি হয়েছে আজরুস? তুমি কি ভাবছিলে? যখন যে কাজটা করবে নিজের সম্পূর্ণ মনোযোগ সেখানেই রাখবে। স্টুপিড গার্ল। আজরা এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখ বড় করে আছে। ইসমাম আজরার মাথায় হাত বুলিয়ে বলল, দেখি আমার দিকে তাকাও। কাম ডাউন, কিছু হয়নি। না, এখন ঠিক আছি, ঠিক আছে সব। শোনো, আমি তোমার জন্য একটা পড়ার রুটিন সেট করে দিচ্ছি। প্রতিদিন এই রুটিন অনুযায়ী আমরা পড়বো, কেমন? ঠিক আছে। আচ্ছা ইসমাম ভাই, আমি যদি রুটিন অনুযায়ী মুখস্থ করতে না পারি, মানে আসলে আমি যে রুটিন, মানে আপনি যে রুটিন দেবেন সেটা তো অনেক ফাস্ট হবে, আর আমার তো ব্রেন ভালো না, স্লো। তোমার ব্রেন ভালো না? তোমাকে এই কথা কে বললো? কেউ বলেনি, আমার নিজেরই মনে হয়েছে। পৃথিবীতে তো সবাই বিউটি উইথ ব্রেন হয় না। আমার বিউটি আছে কিন্তু ব্রেন নেই। আজরার এইসব কথা শুনে ইসমামের মেজাজের পারদ উচ্চ হলো। কিসব উদ্ভট কথা সারাদিন মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় এই মেয়ে। শোনো আজরুস, আমার সামনে এসব উল্টাপাল্টা লজিক ছাড়া কথা বলবে না। এসব কথা বললে মনে চায় চাপকে তোমার গায়ের চামড়া তুলে ফেলি, কিন্তু বাধ্যবাধকতা থাকার দরুন সেটা পারবো না। কেন পারবেন না? আপনার গায়ের শক্তি নেই পাটকাঠির মতো বলে? তুমি বড্ড অপ্রয়োজনীয় কথা বলো। বিউটি উইথ ব্রেন বলতে তুমি যা মনে করছো তেমন কিছু না। সবই মানুষের চেষ্টার উপর নির্ভর করে। তুমি যত ভালো করে চেষ্টা করে বলবে তত ভালো ফল পাবে। আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। জীবনে মানুষ হিসেবে ভালো হতে হবে আর পরিশ্রম করে ভালো ছাত্রী হতে হবে, তাহলেই হবে। আমি পড়াবো আর তুমি ফাঁকি দেবে তা কিন্তু হবে না। তোমার অভিসন্ধি কিছুটা আঁচ করতে পারছি আমি, তাই সাবধান। রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। আজরা রে, তোর মুখ দিয়ে সারাক্ষণ সব সময় উল্টা কথাই বের হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই পড়বো। এখন পদার্থবিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টারটা বের করো। সেখান থেকে তোমাকে কিছু সূত্র লিখে দেই, তা বুঝতে পারলে অঙ্ক সহজ হয়ে যাবে। আজকে পড়তে হবে? ইসমাম ভ্রু কুঁচকে তাকালো, যার অর্থ, তোমার অর্থহীন কথার মানে বুঝতে পারছি না।
মানে নতুন নতুন কোনো টিচার আসলে আমি তো কখনো পড়ি না, প্রথম দিন গল্প করে কাটিয়ে দিই। তুমি আমার থেকে কেমন ধরনের গল্প আশা করো? যেটা আপনি বলতে চান। না হলে প্রথমে নিজের পরিচয় দিলেন, তারপর আমাকে নিজের জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনার কথা জিজ্ঞেস করলেন। আপনি জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনা সম্পর্কে বললেন। আমরা কি অপরিচিত? এসব ফালতু কাজে আমি একদম আগ্রহী না। আমি তোমার বান্ধবী না যে তোমার সাথে গল্প করব। পড়ায় মন দাও, আর হ্যাঁ, তোমার বিরক্ত লাগলেও আমি তোমার সাথে গল্প করব না। আমার কিছু করার নেই, তাতে এভাবেই পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন হাফ মেন্টাল এগুলোর বেশি আর কি বলবেন। শেষের কথাগুলো আজরা বিড়বিড় করে বলল, যা ইসমামের কানে আদো আদো ঠেকলো। কিছু বললে? না, কিছুই বলিনি, আপনি পড়া দিন, মুখস্থ করছি। সেদিনের মতো আজরার পড়া শেষ হলো। আজরা সেই 2 ঘন্টা যথাসম্ভব দম আটকে বসেছিল। কি যে বিরক্ত লাগছিল তার ইসমামের সাথে, সে অনুভূতিটা কাউকে ধার দিতে পারলে ভালো হতো। রাতে আজরা ফোনের গ্যালারিটা খুলল। তার গ্যালারিতে কম করে হলেও 150 পুরুষের চোখের ছবি আছে। বোঝার বয়স হওয়ার পর থেকে শুরু করে এলাকার পাড়া প্রতিবেশীর ছবি তুলেছে সে। কখনো কখনো বোন হিসেবে কিছু বলেনি, আবার এই আচরণের জন্য অনেকে তাকে পাগল উপাধিও দিয়েছে। নেহাত আব্বুর সামনে নিজেকে খারাপ আর অবাধ্য মেয়ে প্রমাণ করতে চাইনি, তাই আপনাকে সহ্য করতে হচ্ছে। আচ্ছা, সে চোখগুলো কার ছিল? এই পর্যন্ত সে চোখগুলোর সাথে সবসময় কাছের সমাধানের চোখ হচ্ছে ইয়াকুব ভাইয়ের মতো। আচ্ছা, কোনো মতে কি এটা হাফ মেন্টাল চোখ হতে পারে? চশমা পরার জন্য চোখগুলো বোঝা যায় না, একদিন পরীক্ষা করে দেখতে হবে। আজ প্রায় 2.5 মাস হতে চলল ইয়াকুব রাজশাহীতে এসেছে। কেন যেন মাঝে মাঝেই তার সেই মেয়েটির কথা মনে পড়ে। না কোনো সুখ জড়িত স্মৃতি, না কোনো বেদনা জড়িত, শুধু মনে পড়ে কারণে অকারণে মনে পড়ে। ইয়াকুব নিজে এমন অজানা অনুভূতির তোড়ে বিরক্ত। হঠাৎই বিড়বিড় করতে করতে বলল অনেক কিছুই। সে বলেছিল আমাদের রাজশাহী, তার মানে কি মেয়েটা রাজশাহীতে থাকে? কে জানে, হয়তো থাকতে পারে। বেয়াদব মেয়ে একটা। কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতে ছাদের দরজার দিকে পা বাড়ালো ইয়াকুব। আকাশটা কেমন কালশিটে সাজ করে এসেছে। এপ্রিল মাসের শহর ভাসানো বৃষ্টি কখন যে নেমে আসে বলা যায় না। শুকোতে দেওয়া তোষকটা আনা জরুরি। এমন ভাবনার দরুন পুনরায় ছাদের দিকে পা বাড়াতেই এক লহমায় প্রাণোচ্ছল হাসির আওয়াজ কানে এলে পদজোড়া রুদ্ধ হয় ইয়াকুবের। আওয়াজটা যেন মস্তিষ্কে বিস্ফোরণ ঘটানোর মতোই ভারী তরঙ্গ বিশিষ্ট। তবে সেই বিস্ফোরণটা খুবই মিষ্টি ধরনের বিস্ফোরণ। কার এমন ঝংকার তোলা হাসি হতে পারে? ইয়াকুব ভাবছে এটা কোনো মেয়ে লোকের হাসি অবশ্যই, কিন্তু না, হাসিটা কোনো বাচ্চা মেয়ের না, একজন পরিপূর্ণ যুবতীর হাসির মতোই শ্রবণে ঠেকছে। ইয়াকুবের মনে কৌতূহল হলো, যার হাসি কিনা এত সুন্দর তার চেহারাটা কেমন হতে পারে। ইয়াকুব বশীভূত হয়ে সেই হাসির উৎসের দিকে এগিয়ে গেল। দেখলো একজন নারী অভয় দাঁড়িয়ে আছে। শুধু পেছন থেকে তাকে দেখা যাচ্ছে। পরনে তার গোলাপি রঙের সুতির 3 পিস, সম্ভবত গোসল করে এসে দাঁড়িয়েছে। চুল থেকে এখনো মুক্তার দানার মতো পানি অবিকর্ষের টানে নিচে নেমে যাচ্ছে। ইয়াকুবের অভিলাষ হলো সে সলিল কণা হওয়ার। তাহলে নিশ্চিন্ত অবিকর্ষের বিপরীতে একটা যুদ্ধ ঘোষণা করা যেত। তার চুলের পানিতে ভিজে জামার কোমরের দিকে কিছুটা অংশ ভিজে উঠেছে। তার হাতে সিলভার রঙের চুড়ি। তার হাসির সাথে সাথে সেই চুড়িগুলোর ঝংকার তুলছে, তবু সেই চুড়ির ঝংকার নারীর হাসির কাছে ফিকে হয়ে যাচ্ছে। মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে সামনে থাকা কার সাথে যেন কথা বলছে। ইয়াকুব একটু পাশে ফিরে এলো। তারপর দেখলো তার সামনে একটা 10-11 বছর বয়সী বাচ্চা বসে আছে, যার সাথে মেয়েটা মন খুলে কথা বলছে। আকাশটা কেমন কালো হয়ে আছে। হঠাৎই প্রবল বেগে বাতাস হওয়া শুরু হলো। বাতাসে মেয়েটার ভেজা চুলগুলো বেশি একটা নড়তে পারলো না, তবে তার ওড়না ঠিকই উড়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। পাতলা ওড়নাটা যখন এদিক ওদিক দুলছে, তখন মেয়েটা তাকে এক হাত দিয়ে সামাল দিয়ে নিল। ইয়াকুব মনোমুগ্ধের মতো সেখানে তাকিয়ে রইল। মেয়েটার আওয়াজ শুনলো, কণ্ঠে এতটা মিষ্টতা যেন মানুষ না সুর কথা বলছে। এই মাহমুদ, বৃষ্টি নামবে হয়তো, চল চল ঘরে যাই।
মোটা শরীর নিয়ে নামতে পারবি না তো। ইয়াকুব এখনো দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার ভীষণ কৌতূহল। এই মিষ্টি কণ্ঠের অধিকারীর চেহারাটা কেমন হতে পারে, এটাই আজকের এই মুহূর্তের হবিতব্য। হঠাৎই একবার ফোনটা ভাইব্রেট করে উঠলে তার ধ্যান ভঙ্গ হলো। পকেট থেকে ফোন নিয়ে দেখলো মা কল করেছে। কানে ফোন ধরে কিছুটা অন্যদিকে সরে গেল। ফোনটা রিসিভ করে মাকে বলল, মা, আমি তোমাকে 10 মিনিট পর কল দিচ্ছি। ছাদে তোষক নামাতে এসেছে, একটু ওয়েট করো প্লিজ। সামনে তাকাতেই সেই মেয়েটার মুখশ্রী দেখতে পেল। এ কি, এটা তো বাসে দেখা সেই মেয়েটা। এমনকি সেই দিন রাস্তায় তার গায়ের উপর আইসক্রিম ফেলে দেওয়া মেয়েটাই তো এটা। তার চেহারাটা কি করে ভুলবে ইয়াকুব? কিন্তু তার চুল শুকনো কেন, আর বেনি কখন করলো? হঠাৎ জোরে বৃষ্টি নেমে গেল। ইয়াকুব এখনো সেই দিকে তাকিয়ে আছে। মেয়েটা দ্রুত দরজার দিকে ছুটে এলো। ইয়াকুব চেয়ে এসে তাকে বলল, আপনি এখানে? আপনি এখানে মানে কি? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো বলুন? আরে আপনি? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ চিনেন, মানে না। হ্যাঁ চিনি, মানে না আবার কি? আমি আপনাকে চিনি না। মেয়েদের সাথে কথা বলার ধান্দা খুঁজে নতুন ভাড়াটিয়া ছেলেগুলো, অসভ্য। এই কথা বলে মেয়েটা তার মাথায় দোপাট্টাটা দিয়ে দৌড়ে চলে গেল। পেছনে দাঁড়িয়ে ইয়াকুব অগত্যা ভিজতে লাগলো। কথার কোনো যুক্তি তার অনাদি অন্ত খুঁজে পেল না। কি বললো? আমাকে চিনে না? কিন্তু কিভাবে? আমাকে কেন চিনবে না? এত তাড়াতাড়ি ভুলে গেল? দুবার দেখা হয়েছিল আমাদের। আমি কি এতটাই নগণ্য যে আমার চেহারাটা পর্যন্ত মনে রাখা যায় না? কই, আমি তো ঠিকই তার চেহারাটা মুখস্থ করে নিয়েছিলাম। উফ শিট, আমার তোষক ভিজে গেছে। আজকে সারা রাত ধরে সোফায় ঘুমাতে হবে তোষক ছাড়া। সন্ধ্যা 7টা। বাহিরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর বিনা আমন্ত্রণে বজ্রপাত তো আছেই। রাগে ইসমামের চোখ লাল হয়ে আসছে। সামনে আজরা ভয়ে কাচুমাচু অবস্থায় বসে আছে। তবু ইসমামের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ইসমামের হাতে একটা খাতা, তার প্রাপ্ত নাম্বারের ঘরে দেখা যাচ্ছে 48। ইসমাম টেবিলে খাতাটার ধারা জোরে আঘাত করে বলল, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন আজরুশ? কখন থেকে ইসমাম তাকে পরীক্ষার নাম্বার কম হওয়ার কারণ জিজ্ঞেস করছে, কিন্তু আজরা কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। আজরার পরিকল্পনা এমন চুপ করেই থাকবে এবং ইসমামকে বিরক্ত করবে, শেষমেশ যেন তাকে পড়ানো নিজে থেকেই ছেড়ে দেয়। এটা তোমার চতুর্থবারের কুইজের খাতা যেটাতে তোমার এত পুয়ার মার্কস। আমি পড়াচ্ছি, পড়া বুঝছো, আমাকে পড়াও দিচ্ছ, আবার মাঝে মাঝে ফাঁকিও দিচ্ছ, কিন্তু তাতে এত খারাপ মার্কস আসার তো কথা নয়। এমনকি আমি পড়ানো শুরু করার পর থেকে তোমার তো আগের থেকে বেশি খারাপ নম্বর আসে। বড় ভাইয়া পড়ানোর সময় এত খারাপ মার্কস তো আসতো না। গাফিলতিটা কোথায়, আমার পড়ানোতে নাকি তোমার পড়াতে? আজরা এখনো চুপ, কিছু বলছে না, শুধু ইসমামের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। ইসমামের এখন খুবই বিরক্ত লাগছে। সে উঠে দাঁড়িয়ে টেবিলে জোরে একটা চাপড় মারল হাত দ্বারা। বিকট শব্দ করে টেবিল কেঁপে উঠল, কিন্তু আজরার ভাবান্তর হলো না। সে সামথিং, ইউ আর জাস্ট প্লেইং উইথ মাই পেশেন্স। আমি তোর এই চেহারা দেখার জন্য এখানে বসে নেই। বেশি ভালো ব্যবহার করছি দেখে পেয়ে বসেছিস, অভদ্রতা করছিস। বয়সে বড় একজন মানুষ কথা বললে তার জবাব দিতে হয়, এই ন্যূনতম জ্ঞানটুকু তোর নেই। আমাকে জবাবদিহি কর। কেন তোর এই অবস্থা? তোকে জবাবদিহি করতে হবে। জলদি বল, পরীক্ষায় কেন খারাপ করেছিস? আজরার বিন্দুমাত্র রাগান্বিত অনুভব হলো না, উল্টো বিড়বিড় করে বলল, এই তো বাছা, রাস্তায় এসছো। যাক, নিজের আগের রূপে ফিরতে পেরেছে, তাহলে হাফ মেন্টালটা। এখন ইমোশনাল আর ভীত হওয়ার নাটকটা শুরু করে দেওয়া যায়। আসলে ভাইয়া, ইসমাম ভাই আমার পড়াগুলো অনেক কঠিন লাগছে। দ্বিতীয় সেমিস্টারের পড়াগুলো সহজ ছিল, কিন্তু তৃতীয় সেমিস্টারের সূত্র অঙ্ক সব মিলিয়ে জগা খিচুড়ি হয়ে গিয়েছে, যার কারণে পড়াগুলো বেশ কঠিন। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তাই একটু খারাপ হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি তো। আমি তো আগেই আপনাকে বলেছিলাম আমার ব্রেন তো ভালো না। আপনি প্লিজ আম্মু আব্বুকে বলবেন না, আর আমাকে পড়ানো ছাড়বেন না। আপনি পড়ানো ছেড়ে দিলে আমার মতো গর্ধবকে কে পড়াবে?
আজরা কথাগুলো বলতে বলতে আহ্লাদে আটখানা হলো, চোখ যেন তার শরীর ধারার উৎস। ইসমাম আজরাকে ভালো করে খেয়াল করে দেখলো, না, তার চোখে মুখে কোনো অনুতপ্ত বোধ তো নেই, বরং সে কথাগুলো মজা করেই বলছে। আখি কোটরে বিদ্যমান পানি মেকি আর তার চেহারায় দুষ্টুমির ভাবটা স্পষ্ট, কিন্তু আজরার মনে হচ্ছে সে পটু অভিনেতার মতো নাটক করছে। ইসমাম কিছু একটা ভাবছে। সে কিছুক্ষণ পর স্বাভাবিক হলো, সোজা হয়ে বসে পড়ল। তারপর একটা তেচরা হাসি হেসে ধীর স্বরে বলল, না, আমি মামির কাছে বলবো না। কি হয়েছে, কি সমস্যা আমাকে বলো।